তিথি ছিটকে সরে গেল না, বরং আরও শক্ত করে আয়ানকে আঁকড়ে ধরল। তার চোখের সামনে আজ সেই আয়ান দাঁড়িয়ে নেই যে নেশার নাম শুনলে 10 হাত দূরে থাকত, যে ছিল সবার আদর্শ। আজ সেই আয়ানকে এই রূপে দেখে তিথির বুকের ভেতরটা হাহাকার করে উঠল। মুহূর্তের মধ্যে তিথি আয়ানকে ছেড়ে দিয়ে আয়ানের পা দুটো জড়িয়ে ধরে ফ্লোরে বসে পড়ল। ডুকরে কেঁদে উঠে সে আকুতি করতে লাগল, আয়ান, দোহাই তোমার, আমার সমস্ত ভুল, সমস্ত অপরাধের জন্য তুমি আমাকে মাফ করে দাও। আমি তোমাকে এই রূপে সহ্য করতে পারছি না। তুমি আমাকে মেরে ফেলো, যা শাস্তি দেওয়ার দাও, আমি মাথা পেতে নেব। কিন্তু প্লিজ আয়ান, তুমি আগের মতো ফিরে এসো। তুমি এমন করলে আমি যে মরে যাব। তিথির আর্তনাদ আর কান্না শুনে আয়ান হঠাৎ খিলখিল করে হেসে উঠল। সেই হাসিতে কোনো আনন্দ ছিল না, ছিল এক বুক হাহাকার আর উন্মাদনা। সে নিজের পা ছাড়ানোর চেষ্টা করতে করতে জড়িয়ে যাওয়া গলায় বলল, কেন? আমি কি আয়ান না? আমাকে দেখে কি এখন আয়ান মনে হয় না? বল না, কেমন দেখাচ্ছে আমাকে? খুব ভালো নাকি খুব খারাপ? বল তিথি, বল। তিথি আয়ানের পা দুটো আরও শক্ত করে আঁকড়ে ধরল। তার চোখের জলে আয়ানের পায়ের কাছের প্যান্টটা ভিজে একাকার হয়ে গেছে। সে ভাঙা গলায় ডুকরে কেঁদে উঠে বলল, আয়ান, তোমার পায়ে পড়ি, প্লিজ আমাকে মাফ করে দাও। আমি জানি আমি অনেক বড় ভুল করেছি, কিন্তু তুমি আমাকে আর দূরে ঠেলে দিও না। আমি তোমাকে চাই আয়ান, আমি তোমার সাথে থাকতে চাই। দোহাই তোমার, আমাকে আর একটা বার সুযোগ দাও। আমি নিজেকে শুধরে নেব, সব ঠিক করে দেব। আয়ান এবার ভীষণ বিরক্ত হলো। নেশার ঘোরে তার মাথার ভেতরটা যেন ছিঁড়ে যাচ্ছে, আর তিথির এই কান্না সেই যন্ত্রণাকে আরও বাড়িয়ে দিচ্ছে। সে পা ঝাড়া দিয়ে ছাড়ানোর চেষ্টা করতে করতে ধমক দিয়ে বলল, তিথি, মাথা নষ্ট করিস না, পা ছাড় বলছি। আমি নিজের মধ্যে নাই, বেশি জোড়াজোড়ি করলে উল্টোপাল্টা কিছু করে ফেলব। পা ছাড়, আমি ঘুমাবো। কিন্তু তিথি আজ নাছোড় বান্ধা। সে জানে আজ যদি আয়ানকে এই অবস্থায় ছেড়ে দেয় তবে তাদের দূরত্ব চিরস্থায়ী হয়ে যেতে পারে। সে জেদ ধরে আরও জোরে পা জড়িয়ে ধরে বলল, না, আমি ছাড়ব না। তুমি যতক্ষণ পর্যন্ত আমাকে মাফ না করছো, যতক্ষণ না বলছো তুমি আর কোনোদিন এসব ছোবে না, ততক্ষণ আমি এই পা ছাড়ব না। তুমি আমাকে মেরে ফেললেও না। ছাড়বি না তাহলে পা? না, না, না। আয়ান মুহূর্তের মধ্যে হিংস্র হয়ে উঠল। নেশার ঘোরে সে হিতাহিত জ্ঞান হারিয়ে এক ঝটকায় তিথিকে ফ্লোর থেকে তুলে সজোরে বিছানায় ধাক্কা মেরে ফেলে দিল। তিথি কিছু বুঝে ওঠার আগেই আয়ান বাজ পাখির মতো তিথির ওপর চেপে বসল। তিথির নরম কোমরটা এক হাতে শক্ত করে চেপে ধরে সে তিথির ঠোঁট দুটো নিজের আয়ত্তে নিয়ে নিল। কিন্তু এটা কোনো ভালোবাসা বা সোহাগের ছোঁয়া ছিল না, এ ছিল এক বুক জমানো যন্ত্রণার বহিঃপ্রকাশ। আয়ান কোনো চুমু খেল না, বরং মনের সবটুকু ঘৃণা আর কষ্ট দিয়ে তিথির ঠোঁটে কামড়ের পর কামড় দিতে থাকল। আয়ানের মুখে সেই উৎকট ড্রিঙ্কের গন্ধ সরাসরি তিথির নাকে মুখে যাওয়ায় ওর পাকস্থলী উল্টে পেট ফেটে বমি আসছে। অন্যদিকে ঠোঁটের সেই তীব্র কামড়ের যন্ত্রণায় তিথির চোখ থেকে নোনা জল অঝরে গড়িয়ে পড়ছে। তিথি প্রাণপণে আয়ানকে ধাক্কা দিয়ে সরাতে চাইল। তার এখন শুধু নিজের নয়, ভেতরের সেই ছোট্ট প্রাণটার কথাও ভাবতে হচ্ছে। কিন্তু আয়ান আজ কোনো বাধা মানছে না। সে আরও হিংস্র হয়ে তিথির 2 হাত বিছানায় সজোরে চেপে ধরল, যেন সে আজ সবটুকু অধিকার আদায় করে নেবে। তিথির ঠোঁট কেটে রক্ত বেরিয়ে আসছে, কিন্তু আয়ানের কোনো ভ্রুক্ষেপ নেই। সে যেন এই ব্যথার মাঝেই নিজের মনের জ্বালা মেটানোর চেষ্টা করছে। তিথি আতঙ্কে পাথর হয়ে গেল। তার পেটে আয়ানেরই সন্তান, অথচ আয়ান নেশার ঘোরে আজ একই নিষ্ঠুর আচরণ করছে। আয়ান যেন এক উন্মত্ত পশুর মতো তিথির ঠোঁট কামড়ে রক্তাক্ত করে দিল। ঠোঁট চিরে নোনা রক্তের স্বাদ আয়ানের মুখে লাগলেও তার হুঁশ ফিরল না। সে পাগলের মতো ঘন ঘন শ্বাস নিতে নিতে তিথির ঘাড়ের কাছে মুখ ডুবিয়ে দিল। আয়ান এখন হিতাহিত জ্ঞানশূন্য। নেশার তীব্রতা তাকে এতটাই গ্রাস করেছে যে সে নিজের অস্তিত্বটুকুও ভুলে গেছে। তিথি চিৎকার করে বলতে চাইছে, আয়ান, থামো, তোমার সন্তান আমার পেটে, অন্তত তার কথা ভেবে নিজেকে সামলাও। কিন্তু এক অদৃশ্য আতঙ্কে আর কান্নায় তার গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। মনে হচ্ছে কোনো অদৃশ্য শক্তি তার কণ্ঠস্বর রোধ করে রেখেছে। ধীরে ধীরে আয়ানের ছোঁয়া যখন আরও গভীর আর হিংস্র হতে শুরু করল, তখন তিথির মনের ভেতরের মায়ের মমতা জেগে উঠল। সে বুঝতে পারল আর চুপ করে থাকলে নিজের সন্তানের ক্ষতি হয়ে যেতে পারে। সে সমস্ত শক্তি সঞ্চয় করে ডুকরে কাঁদতে কাঁদতে চিৎকার দিয়ে বলে উঠল, আয়ান, প্লিজ থামো, তোমার সন্তান আমার পেটে, উল্টোপাল্টা কিছু করো না, আমাদের বাচ্চাটার ক্ষতি হয়ে যাবে। কথাটা বলেই তিথি ভয়ে চোখ বন্ধ করে ফেলল।
সে ভাবল আয়ান হয়তো এবার আরও রেগে যাবে বা অবাক হবে, কিন্তু দীর্ঘ সময় পার হয়ে যাওয়ার পরও কোনো প্রতিক্রিয়া না পেয়ে তিথি ধীরে ধীরে চোখ খুলল। রুমের ভেতর এক অদ্ভুত নিস্তব্ধতা। তিথি দেখল আয়ান একদম নিশ্চুপ হয়ে গেছে, তার কোনো নড়াচড়া নেই। তিথি ভালো করে লক্ষ্য করল আয়ানের সেই ভারী আর তপ্ত নিঃশ্বাসগুলো এখন নিয়মিত ছন্দে তার বুকের ওপর আছড়ে পড়ছে। আয়ান তার বুকের ওপর মুখ রেখেই গভীর ঘুমে তলিয়ে গেছে। নেশার তীব্রতা আর শরীরের ক্লান্তি মিলিয়ে আয়ান আর নিজেকে ধরে রাখতে পারেনি। তিথির বুকের ওপর মাথা রেখেই ঘুমিয়ে গেছে। আয়ান এখন একদম ছোট বাচ্চাদের মতো নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। তার সেই নিষ্পাপ শান্ত মুখটার দিকে তাকিয়ে তিথির কলিজা যেন মোচড় দিয়ে উঠল। কে বলবে এই মানুষটাই মাত্র কিছুক্ষণ আগে এক উন্মত্ত জানোয়ারের মতো তার উপর ঝাঁপিয়ে পড়তে লাগছিল। এখন তাকে দেখে মনে হচ্ছে কোনো এক অবুঝ শিশু যে দীর্ঘদিনের ক্লান্তি শেষে একচিলতে আশ্রয়ের খোঁজে শান্তিতে ঘুমিয়ে পড়েছে। তিথি পরম মমতায় আয়ানের এলোমেলো চুলের মাঝে আঙুল ডুবিয়ে দিল। আলতো করে মাথায় হাত বুলাতে বুলাতে তার চোখের কার্নিশ বেয়ে জল উপচে পড়ল। সে নিজেকে আর সামলাতে পারল না। নিচু হয়ে আয়ানের কপালে একটা দীর্ঘ চুমু খেয়ে ফিসফিস করে বলল, আমি জানি আয়ান, তোমার এই অবস্থার জন্য আমিই দায়ী। প্লিজ আয়ান, আমাকে ক্ষমা করো। তোমার এই অপরাধী বউটাকে মাফ করে শুধু একবার কাছে টেনে নাও। কথা দিচ্ছি, এরপর থেকে তোমার একটা কথারও অবাধ্য হব না। তুমি যেখানে বসতে বলবে সেখানে বসবো, যেখানে দাঁড়াতে বলবে সেখানে দাঁড়াবো। শুধু আমাকে এভাবে পর করে দিও না। কথাগুলো বলতে বলতে তিথি ডুকরে কেঁদে উঠল। আয়ানের এই নিষ্ঠুর পরিবর্তনের প্রতিটি ক্ষত আজ তার হৃদয়ে তীরের মতো বিঁধছে। এক একে সব স্মৃতি তিথির চোখের সামনে সিনেমার মতো ভেসে উঠতে লাগল। মনে পড়ল আরফার বিয়ের দিন সকালে আয়ান তাকে কত আকুতি করে বলেছিল, চল না, দুজন মিলে ঘর সাজাই, একে অপরকে প্রাণ ভরে ভালোবাসি। মনে পড়ল আয়ানের সেই পাথরচাপা আর্তনাদ, তুই যদি বিষ হস তবে সেই বিষ পান করতেও আমি রাজি। আয়ানের সেই শাসন, সেই পাগলামি মাখানো অধিকার খাটানো সব কিছুই আজ তিথির কাছে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ মনে হচ্ছে। এমনকি সেই অভিশপ্ত রাতের কথা মনে পড়তেই তিথির বুকের ভেতরটা হাহাকারে ডুমড়ে মুচড়ে গেল। যেদিন সে নিজের হাত দিয়ে আয়ানকে আঘাত করেছিল আর আয়ান ডুকরে কেঁদে তার সবটুকু ভালোবাসা নিংড়ে দিয়েছিল। আজ সেই আয়ান আর নেই। তার জায়গায় আজ যে মানুষটা পড়ে আছে সে যেন এক জীবন্ত পাথর। ভাবতেই তিথির কষ্টে কলিজা ছিঁড়ে যাচ্ছে। সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকল। তার চোখের নোনা পানি কানের পাশ দিয়ে গড়িয়ে বালিশ ভিজিয়ে দিচ্ছে। কি অদ্ভুত এক বিধাতার লিখন! তিথি আজ যার জন্য অঝরে চোখের জল ফেলছে সেই মানুষটা ঠিক তার বুকের ওপরেই পরম শান্তিতে ঘুমাচ্ছে। দেখে মনে হচ্ছে কত শত রাত ধরে সে এমন এক ফোঁটা শান্তির ঘুম ঘুমায়নি। মানুষটা একদম বুকের খুব কাছে মিশে আছে, অথচ তিথি তাকে মন থেকে ছুঁতে পারছে না। তার এক মুহূর্তের ভুলে জ্যান্ত আয়ানটা আজ এক আবেগহীন জ্যান্ত লাশে পরিণত হয়েছে। আয়ানের ভারী নিঃশ্বাসগুলো তিথির গলায় উষ্ণ আভা ছড়াচ্ছে। তিথি কাঁপকাঁপা হাতে আয়ানকে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরল, যেন এই মুহূর্তটা কোনোদিন শেষ না হয়। ভোরবেলার মিষ্টি রোদের আভা জানলার পর্দা চুইয়ে ঘরে এসে পড়েছে। পাখির কিচিরমিচির ডাকে আয়ানের যখন ঘুম ভাঙল, সে ঘুমের ঘোরেই অনুভব করল কোনো এক অতি পরিচিত নরম উষ্ণতায় সে ডুবে আছে। অবচেতন মনেই আয়ান চোখ মেলে তাকালো, কিন্তু পরক্ষণেই যখন সে দেখল সে তিথির ওপর একদম লেপ্টে শুয়ে আছে, ওর শিরদাঁড়া দিয়ে এক তীব্র শীতল স্রোত বয়ে গেল। মুহূর্তের মধ্যে আয়ান এক ঝটকায় বিছানা থেকে নেমে দাঁড়িয়ে পড়ল। আচমকাই ধরফরানিতে তিথির ঘুমটাও ভেঙে গেল। সে চোখ কচলে তাকিয়ে দেখল আয়ান শার্টের কলার ঠিক করতে করতে বিভ্রান্ত চোখে তার দিকে তাকিয়ে আছে। আয়ানের মাথায় কাল রাতের ঝাপসা স্মৃতিগুলো ভিড় করছে, কিন্তু ঠিক কী ঘটেছিল তা সে স্পষ্ট করতে পারছে না। তার শুধু মনে পড়ল প্রচুর ড্রিঙ্ক করেছিল কাল রাতে, কিন্তু তিথির সাথে কী আচরণ করেছে তা একদম অন্ধকার। আয়ান শান্ত কিন্তু দ্বিধামাখা কণ্ঠে তিথিকে জিজ্ঞাসা করল, তিথি, কাল রাতে কি আমি উল্টোপাল্টা কিছু করেছি তোর সাথে? তিথি বিছানায় উঠে বসে আয়ানের দিকে তাকালো। আয়ানের সেই আগের মতো শান্ত চোখ দুটো দেখে তিথির বুকটা হু হু করে উঠল। সে জানে আয়ানকে কাল রাতের হিংস্রতার কথা বললে ও নিজের ওপর ঘৃণা শুরু করবে। তিথি নিজের কামড়ে রক্তাক্ত হওয়া ঘাড় ওড়না দিয়ে আড়াল করে অতি কষ্টে নিজেকে সামলে নিল। তারপর ধীর স্তরে মিথ্যে বলে দিল, না, ওহ, বলেই একটা লম্বা স্বস্তির নিঃশ্বাস ফেলল আয়ান। সে মনে মনে ভাবল, যাক, অন্তত কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়নি। আয়ান আর এক সেকেন্ড দেরি না করে সোজা ওয়াশরুমে ঢুকে পড়ল। সকাল 10টা।
রৌদ্র সম্পূর্ণ তৈরি হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে শেষবারের মতো নিজেকে দেখে নিল। পাশেই বিছানায় তুরা ভীষণ মন খারাপ করে বসে আছে, তার চোখে মুখে বিচ্ছেদের স্পষ্ট ছাপ। রৌদ্র তুরার সামনে এসে বসল। তুরার ফোলা ফোলা গাল দুটো আলতো করে টেনে দিয়ে আদুরে স্বরে বলল, আমার বাবুর আম্মুটা এইভাবে মন খারাপ করে থাকলে আমি যাব কিভাবে বলো তো? তুরা রৌদ্রের চোখের দিকে তাকাতে পারল না। সে মাথা নিচু করে ধরা গলায় বলল, খুব মিস করব আপনাকে। রৌদ্র তুরার মাথায় পরম মমতায় হাত রাখল। তুরার চিবুকটা আলতো করে উঁচিয়ে ধরে সে নরম গলায় বলল, শুধু কি তুমিই এটা করবে? আমি আমার আদরের বউ আর আমার অনাগত সন্তানটাকে রেখে যাচ্ছি, আমার বুঝি খুব একটা ভালো লাগবে? আমারও তো কলিজাটা ফেটে যাচ্ছে তোমাদের ছেড়ে যেতে। তুরা কোনো উত্তর দিল না, শুধু পাথরের মতো নিশ্চুপ হয়ে বসে রইল। তার চোখ দুটো যেন কান্নার ভারে নুয়ে পড়ছে। রৌদ্র তুরার গাল দুটো 2 হাত দিয়ে ধরে সোজা করে চোখের দিকে তাক করিয়ে বলল, তুরা, আমার চোখের দিকে তাকাও তো। তুরা সাথে সাথে রৌদ্রের চোখের গভীরতায় ডুব দিল। রৌদ্র হেসে বলল, পাগলি একটা, আমি কি সারা জীবনের জন্য যাচ্ছি? মাত্র তো 15 দিন, কাজ শেষ হলে হয়তো আরও আগেই ফিরে আসব। তুরা অভিমানী গলায় বলল, আপনি 15 দিন বলছেন ঠিকই, কিন্তু আমার কাছে এই 15 দিন 1 বছরের সমান মনে হচ্ছে। আপনাকে ছাড়া এক মুহূর্ত কাটানো আমার জন্য কত কষ্টের তা আপনি বুঝবেন না। রৌদ্র তুরার কথা শুনে আলতো হাসল। তুরাকে পরম মমতায় বুকের সাথে জড়িয়ে ধরল সে। তুরার কপালে একটা আলতো চুমু খেয়ে আশ্বস্ত করে বলল, মন খারাপ করো না, আমি কাজ শেষ করেই দ্রুত চলে আসব, আর যখনই সময় পাব তোমাকে কল দেব। তুমি এভাবে মন খারাপ করে থাকলে আমাদের সন্তানটাও কিন্তু ভেতরে কষ্ট পাবে। বলেই রৌদ্র তুরার সামনে হাঁটু গেড়ে বসল। সে মুখটা নিচু করে তুরার পেটে একটা ভালোবাসার চুমু খেল। তারপর ফিসফিস করে যেন খুব গোপন কোনো কথা বলছে এমন ভঙ্গিতে বলল, এই যে আমার প্রিন্স বা প্রিন্সেস, তোমার পাপ্পা একটি জরুরি কাজে বাইরে যাচ্ছে। আমি না থাকা পর্যন্ত তুমি তোমার মাম্মামকে দেখে রাখবে, ঠিক আছে? আর যখনই দেখবে তোমার মাম্মাম মন খারাপ করছে, তখনই একটা লাথি মেরে মনে করিয়ে দেবে যে পাপ্পা নেই তো কি হয়েছে, আমি তো আছি। কথাটা বলেই রৌদ্র হঠাৎ জিভ কাটল। নিজেকে সংশোধন করে নিয়ে আবার বলল, এই না না, মাম্মাকে একদম ব্যথা দেবে না। যখন তোমার মাম্মাম মন খারাপ করবে, তখন তুমি খুব আলতো করে নড়াচড়া করে বুঝিয়ে দেবে যে তুমি পাশে আছো, কেমন? রৌদ্রের এই পাগলামি আর বাচ্চামো দেখে তুরা আর নিজের হাসি চেপে রাখতে পারল না। সে খিলখিল করে হেসে উঠল। হাসতে হাসতে কোনো মতে বলল, আপনি যেভাবে বলছেন মনে হচ্ছে ও এখনই আপনার সব কথা শুনতে পাচ্ছে, আর ওর নড়াচড়া বুঝতে তো আরও 4-5 মাস সময় লাগবে। রৌদ্র তুরার দিকে তাকিয়ে আত্মবিশ্বাসের সাথে বলল, মন থেকে ডাকলে অবশ্যই শুনতে পায়। আমি আমার সন্তানকে মন থেকে ডেকেছি, তাই ও আমার সব কথা ঠিকই শুনতে পাচ্ছে। বলেই রৌদ্র উঠে দাঁড়িয়ে তুরার কোমর জড়িয়ে ধরল। তাকে নিজের আরও কাছে টেনে নিয়ে পুনরায় বলল, তুরা, প্লিজ সাবধানে থাকবে, একদম ভারী কোনো কাজ করবে না, যা করার আম্মুদের বলবে। আর যদি কোনো ছোটোখাটো সমস্যাও হয় আমাকে সাথে সাথে জানাবে। প্লিজ টেক কেয়ার অফ ইয়োরসেলফ অ্যান্ড ডোন্ট ডু এনিথিং স্ট্রেসফুল। প্রমিস মি ইউ উইল স্টে সেফ আনটিল আই কাম ব্যাক। তুরা ও রৌদ্রের চুলে বিলি কাটতে কাটতে করুণ স্বরে বলল, আপনিও খুব সাবধানে থাকবেন। আর একটা কথা, আমি এয়ারপোর্ট পর্যন্ত আপনার সাথে যাবই, প্লিজ না করবেন না। যদি মানা করেন আমি আপনার সাথে আর কথাই বলবো না। রৌদ্র আর না করার সাহস পেল না। সে মুখ তুলে তুরার ছোট ছোট হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, ওকে আমার পাখি। এরপর রৌদ্র সবার সাথে নাস্তা শেষ করল। তবে তিথি নাস্তার টেবিলে এলো না। সে শরীর খারাপের অজুহাতে রুমেই রয়ে গেল। রৌদ্র সবার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ল। এয়ারপোর্ট পর্যন্ত আয়ান গাড়ি চালাচ্ছে, আর তুরা আর রৌদ্র পেছনের সিটে। রৌদ্র তুরাকে এক হাত দিয়ে আষ্টেপিষ্টে জড়িয়ে ধরে রেখেছে, যেন ছাড়লেই তুরা হারিয়ে যাবে। গাড়ি যখন এয়ারপোর্টের গেটে এসে পৌঁছালো, তুরার বুকটা হু হু করে উঠল। মাত্র 15 দিনের এই বিচ্ছেদ তুরার কাছে মনে হচ্ছে 1000 বছরের এক দীর্ঘ পথ চলা। গাড়ি থেকে নেমে রৌদ্র বাম হাতে স্যুটকেসটা ধরে তুরার সামনে এসে দাঁড়ালো। তুরার মাথায় মমতায় হাত রেখে বলল, আসি পাখি, নিজের খেয়াল রেখো, আর আমাদের সন্তানটাকেও দেখে রেখো। আমি কিন্তু ফিরে এসে তোমাদের দুজনকে অনেক জ্বালাবো, তৈরি থেকো। তুরা আর নিজেকে সামলাতে পারল না। সবার সামনেই রৌদ্রকে শক্ত করে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠে বলল,
আপনি প্লিজ খুব তাড়াতাড়ি ফিরে আসবেন, সব সময় আমাকে কল দেবেন আর নিজের দিকে খেয়াল রাখবেন। রৌদ্র এক হাত দিয়ে তুরাকে জাপটে ধরে ওর কপালে শেষবারের মতো একটা গভীর চুমু খেল। ধরা গলায় বলল, একদম চিন্তা করবে না, আমি ঠিক থাকব, শুধু তুমি নিজের খেয়াল রাখবে। আই উইল মিস ইউ এভরি মোমেন্ট। এরপর রৌদ্র এয়ারপোর্টের ভেতরে প্রবেশ করল। পেছনে পেছনে তুরা আর আয়ানও কিছুটা এগিয়ে গেল। রৌদ্র বড় বড় পা ফেলে বিমানের দিকে এগোতে লাগল। ঠিক সিঁড়িতে পা দেওয়ার আগে এসে একবার থামল। মন মানছে না, তাই পুনরায় পেছনে ঘুরে তার অশ্রু ভেজা বউয়ের মায়াদি চোখের দিকে তাকাল। রৌদ্র আর বেশিক্ষণ সেদিকে তাকিয়ে থাকতে পারল না, কারণ বেশিক্ষণ তাকালে হয়তো সে যাওয়ার সিদ্ধান্তটাই বদলে ফেলবে। সে দ্রুত মুখ ফিরিয়ে বিমানে উঠে পড়ল। ধীরে ধীরে সব যাত্রী উঠে গেল। বিমানের ভারী দরজাটা বন্ধ হয়ে গেল। রানওয়ে দিয়ে চলতে চলতে বিমানটা একসময় গর্জন করে আকাশে উড়াল দিল। দেখতে দেখতে বিমানটি আকাশের বিশালতায় হারিয়ে গেল আর সাদা মেঘের আড়ালে মিলিয়ে গেল। বিমানের সেই উধাও হয়ে যাওয়া দেখে তুরার বুকের ভেতরটা যেন ছ্যাঁত করে উঠল। এক অজানা শূন্যতা তাকে গ্রাস করল। পাশে দাঁড়িয়ে থাকা আয়ান তুরার কাঁধে হাত রেখে নিচু স্বরে বলল, তুরা, মন খারাপ করিস না, মাত্র 15 দিনেরই তো ব্যাপার। রৌদ্র ভাই তাড়াতাড়ি চলে আসবে, চল এখন বাড়ি যাই। দুপুরের রোদটা কড়া হয়ে জানালার গ্রিল দিয়ে ড্রয়িং রুমে এসে পড়েছে। তিথি অনেকক্ষণ রুমে নিজেকে বন্দি করে রাখার পর অবশেষে বেরোল। খিদেই তার পেট যেন জ্বলে যাচ্ছে। তনুজা খান কয়েকবার ডেকে গিয়েছিলেন, কিন্তু তিথি পরে খাবে বারবার বলছে। সবশেষে এখন পেটের ভেতরে মোচড় দিয়ে ওঠা খিদের কাছে সে হার মানল। ধীর পায়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো তিথি। পুরো বাড়ি নিস্তব্ধ। শিহাব আরশি, নেহাল আরফা চলে গেছে। আনোয়ার খান, আশিক খান আর আরিফুল খান সবাই হয়তো যার যার রুমে বিশ্রাম নিচ্ছেন। ড্রয়িং রুমেও কেউ নেই। তিথি রান্নাঘরে গিয়ে দেখল টেবিলে সাজানো হরেক পদের খাবার, ইলিশ মাছ, মাংস, সবজি, আরও অনেক কিছু। কিন্তু খাবারের ঘ্রাণ নাকে আসতেই তার ভেতরটা আবার ওলটপালট করে গেল। এসব ভারী খাবার তার মুখ একদমই সইবে না। অসহায় হয়ে তিথি ফ্রিজটা খুলল। পেছনের দিকে রাখা আমের আচারের বয়মটা ওর চোখে পড়তেই জিভে জল চলে এলো। সে কোনো কথা না বাড়িয়ে প্লেটে সামান্য ভাত নিল আর অনেকটা আচার নিয়ে তৃপ্তি করে খেতে শুরু করল। ভাতের সাথে আচারের সেই টকঝাল স্বাদটা যেন এই মুহূর্তে ওর কাছে অমৃত মনে হচ্ছে। ঠিক সেই সময় পানি পিপাসা পাওয়ায় হিমি খান নিজের রুম থেকে বেরিয়ে রান্নাঘরে এলেন। ভেতরে ঢুকতেই তিথির কাণ্ড দেখে তিনি অবাক হয়ে থমকে দাঁড়ালেন। তিথি আয়েশ করে আচার দিয়ে ভাত খাচ্ছে দেখে তিনি ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলেন, আরে তিথি, তুই এই অসময়ে আচার দিয়ে ভাত খাচ্ছিস কেন রে? বাড়িতে এতগুলো মাছ মাংসের আইটেম রাখা আছে, তনুজাবুবু কত করে তোকে ডাকলো, আর তুই এসব ফেলে এই টক খাচ্ছিস? হিমি খানের সরাসরি প্রশ্নে তিথি ভেতরে ভেতরে ভীষণ ঘাবড়ে গেল। মুখের ভাতটা কোনো মতে গিলে নিয়ে নিজেকে সামলানোর চেষ্টা করল। একটু অপ্রস্তুত হাসি ঠোঁটে ঝুলিয়ে রাখে বলল, আসলে আম্মু, সবসময় তো ওই মাছ মাংস আর রিচ ফুড দিয়েই খাই। আজকে কেন জানি ওসব একটুও ভালো লাগছিল না। হুট করেই মনে হলো অন্য কিছু দিয়ে খাই, তাই এই আচারটা বের করলাম আর কি। হিমি খান এবার আরও গভীর সন্দেহ নিয়ে তিথির দিকে তাকালেন। তিনি ভালো করেই জানেন তিথি আগে কখনো টক দিয়ে এভাবে ভাত খেতে পছন্দ করত না। তিনি এক পা এগিয়ে এসে ভ্রু কুঁচকে বললেন, কিন্তু তুই তো আগে কখনো টক দিয়ে ভাত খেতে পারতিস না, তোর তো আবার টক খেলে দাঁত টকিয়ে যায়, আজকে হঠাৎ এত রুচি এলো কোত্থেকে? হিমি খানের জেরা শুনে তিথির মনে হলো সে এবার নিশ্চিত ধরা পড়ে যাবে। তার কপালে সামান্য ঘাম জমে উঠল। সে আবারও সেই জোরপূর্বক হাসিটা ধরে রেখে চটজলদি জবাব দিল, আরে আম্মু, আগে খাইনি বলে কি এখনো খেতে পারবো না? আসলে অনেকদিন পর আচারের গন্ধটা নাকে আসতেই মন চাইল, জিভে জল চলে এলো তো, তাই ভাবলাম একটু খেয়ে দেখি কেমন লাগে। খারাপ লাগছে না কিন্তু। হিমি খান তিথির মুখের দিকে কয়েক সেকেন্ড স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলেন। কি যেন একটা ভাবলেন, তারপর ছোট করে একটা নিঃশ্বাস ফেলে বললেন, আচ্ছা খা, তোর যা খেতে ইচ্ছে করে তাই খা। হিমি খান আর কথা বাড়ালেন না। তিনি জগ থেকে পানি ঢেলে খেলেন এবং ধীর পায়ে রান্নাঘর থেকে বেরিয়ে নিজের রুমের দিকে চলে গেলেন। তিনি চলে যেতেই তিথি প্লেটটা পাশে রেখে নিজের বুকে হাত দিয়ে একটা লম্বা স্বস্তির শ্বাস ফেলল। তার হৃৎপিণ্ড তখনও ধকধক করছে। ফিসফিস করে নিজেকেই বলল, উফ, যাহ বাবা, এ যাত্রায় বেঁচে গিয়েছি। আম্মু যেভাবে তাকাচ্ছিল আমি তো ভেবেছিলাম সব বুঝে ফেলেছে। রাত 10টা।
রাতের আধার ঘন হয়ে চারপাশ ঢেকে ফেলেছে। তুরা একা ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে, কিন্তু তার মন পড়ে আছে অন্য কোথাও। বাম হাতের ফোনটা সে বারবার অন করে স্ক্রিনের দিকে তাকাচ্ছে। রৌদ্রকে এখনো পৌঁছায়নি। কেন সে কোনো কল বা মেসেজ দিচ্ছে না? অপেক্ষার প্রতিটা সেকেন্ড যেন তুরার কাছে এক একটা ঘন্টার মতো দীর্ঘ মনে হচ্ছে। হঠাৎ তুরার হাতের ফোনটা টুন টুন শব্দ করে বেজে উঠল। খুশিতে তুরার বুকটা ধক করে উঠল। সে দ্রুত স্ক্রিনের দিকে তাকিয়ে দেখল রৌদ্রই মেসেজ দিয়েছে। মেসেজটা পড়ে তুরার ঠোঁটে এক চিলতে হাসি ফুটে উঠল। আমার বাবুর আম্মু, এত চিন্তা করতে হবে না। বাবুর আব্বু ঠিকঠাক মতো চলে এসেছে। এখন আর ওভাবে মন খারাপ করে মুখটা গোমড়া করে রেখো না তো, একটু হাসো দেখি। রৌদ্রের এই পাগলামি ভরা মেসেজটা পড়ে তুরার সব ক্লান্তি যেন এক নিমেষে ধুয়ে মুছে গেল। লোকটা আসলেই তার মনের সব খবর রাখতে পারে। তুরা দ্রুত রিপ্লাই লিখল, পৌঁছেছেন আপনি? ওপাশ থেকে প্রায় সাথে সাথেই উত্তর এলো, মাত্র আসলাম। আই এম ফিলিং রিয়েলি টায়ার্ড। শরীরটা একদম জ্বলছে না। আমি ফ্রেশ হয়েই তোমাকে কল দিচ্ছি। ডোন্ট স্লিপ বিফোর মাই কল, ওকে? রৌদ্রের ক্লান্তির কথা শুনে তোরার মায়া হলো। সে দ্রুত লিখল, আচ্ছা ঠিক আছে, আপনি আগে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিন। ফোনটা বুকের সাথে চেপে ধরে তুরা এক দীর্ঘশ্বাস ফেলল। যাক, রৌদ্র অন্তত নিরাপদে পৌঁছেছে। আয়ান ক্লান্ত শরীরে অফিস থেকে বাড়ি ফিরল। সারাদিনের কাজের চাপ আর মনের ভেতরের অস্থিরতা তাকে যেন কুড়ে কুড়ে খাচ্ছে। রুমে ঢুকে সে কোনো দিক না তাকিয়ে সোজাসুজি ওয়াশরুমে ঢুকে পড়ল। ফ্রেশ হয়ে টি শার্ট আর ট্রাউজার পরে আয়ান যখন চুল মুছতে মুছতে আয়নার সামনে এসে দাঁড়ালো, তখন হঠাৎ তার নজর পড়ল চারপাশটা বড্ড বেশি ফাঁকা।